ওয়েলকাম ব্যাক টু নার্সিং পাঠশালা। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আমি চলে এসেছি মডেল টেস্ট পেপারের পার্ট 8 নিয়ে, এবং আজকেও রয়েছে বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য। চলো শুরু করি। পেট মক টেস্ট সিরিজের কথা তো তোমরা অলরেডি জানো। তো তোমরা যারা এখনো অব্দি প্রিপারেশন নিতে চাও বেটার ওয়েতে, তোমরা এই মক টেস্ট সিরিজে জয়েন করতে পারো। জয়েনিং এর জন্য লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। চলো দেখে নিই আজ কি কি কোশ্চেন রয়েছে তোমাদের জন্য। ফার্স্ট কোশ্চেন রয়েছে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন কন্টেন্টস, অর্থাৎ ভ্যাকসিনেশন থেকে কোশ্চেন। পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনের মধ্যে 5টা ভ্যাকসিন থাকে, তাই এটার নাম পেন্টাভ্যালেন্ট। তো কি কি থাকে? ডিপিটি, ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস, হেপাটাইটিস বি এবং হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা বি, এই টোটাল 5টা ভ্যাকসিন নিয়ে হয় পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। 6, 10 অ্যান্ড 14 উইকস। এবং সবসময় একটা জিনিস মনে রাখতে হবে যে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনের যে দুটো ডোজ, সেই দুটো ডোজের মধ্যে অবশ্যই 4 উইকসের গ্যাপটা কিন্তু দরকার। তো বাচ্চা যদি 6 উইকসে আমার কাছে না আসে, 1.5 মাস বয়সে যদি না আসে, সে যদি অনেক পরে আসে, ধরো 6 মাস বছর বয়সে সে এলো আমার কাছে প্রথমবার ভ্যাকসিন নিতে, তাহলে তখনও আমি তাকে ফার্স্ট ডোজ অফ পেন্টাভ্যালেন্ট দিতে পারি, এবং তার পরের ডোজটার জন্য আমাকে কিন্তু 4 উইকস ওয়েট করতে হবে। তো এটাকে মাথায় রেখো, যে কোনো দুটো পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনের মধ্যে অবশ্যই 4 উইকসের গ্যাপ যেন থাকে। বেশ। ট্রাইসোমি 21 এই সিন ইন ট্রাইসোমি 21 জেনেটিক্স থেকে কোশ্চেন। তো এটা কোথায় দেখা যায়? এটা দেখা যায় ডাউন সিনড্রোমের ক্ষেত্রে। ডাউন সিনড্রোমকে ট্রাইসোমি 21 বলা হয়। এছাড়াও আমাদের আরো দুটো ট্রাইসোমি রয়েছে, যেমন ট্রাইসোমি 13 এবং ট্রাইসোমি 18। তো 18 কে বলা হয় এডওয়ার্ড, আর 13 কে বলা হয় পাটাউ। তো এটা মনে রাখবে, এখান থেকে এক্সামে কোশ্চেন আসে। বাকি এখানে যে অপশনগুলো রয়েছে, টার্নার সিনড্রোম, এখানটায় আমরা দেখতে পাই যে ফিমেলদের ক্ষেত্রে অনলি 1 এক্স ক্রোমোজোম থাকে, এক্স ক্রোমোজোম 1 নাম্বার থাকে। তাহলে এটাকে আমরা মোনোজোমি বলতে পারি, ট্রাইজোমি নয়। ক্লাইনফেল্টার সিনড্রোমের ক্ষেত্রে দেখি এটা 47 নাম্বারস অফ ক্রোমোজোম, যেখানে এক্স, এক্স এবং ওয়াই থাকে। আমাদের নর্মালি কিরকম থাকে? 44 প্লাস এক্স এক্স থাকে বা 44 প্লাস এক্স ওয়াই থাকে। তাহলে যখন ক্লাইনফেল্টার সিনড্রোম হচ্ছে, সেখানে একটা ক্রোমোজোম এক্সট্রা প্রেজেন্ট থাকছে। আর ট্রিপল এক্স সিনড্রোমের ক্ষেত্রে কি হয়? এখানটায় এই এক্স ক্রোমোজোম যেটা, এটা 3টে অ্যামাউন্টের থাকে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন রয়েছে a particular ECG change observed in hypokalemia। তাহলে হাইপোক্যালেমিয়া অর্থাৎ যখন ব্লাডে পটাশিয়ামের লেভেলটা কম হয়ে যাচ্ছে। নর্মাল পটাশিয়ামের লেভেল আমরা মনে রাখি 3.5 থেকে 5 অ্যাপ্রক্সিমেট। তাহলে যখন হাইপোক্যালেমিয়া হয়ে যাচ্ছে, তখন ইসিজিতে আমরা কি রকমের চেঞ্জ দেখতে পাবো? ইসিজি চেঞ্জ থেকে আমাদের এক্সামে একটা আধটা কোশ্চেন আসে। তো বেশ কিছু ইম্পর্টেন্ট চেঞ্জেস অবশ্যই মুখস্থ রাখতে হয়, মনে রাখতে হয়। তো তোমাদের বলে দিই যে কি কি তোমরা অবভিয়াসলি মুখস্থ রাখবে। ফার্স্ট এখানে রয়েছে প্রমিনেন্ট ইউওয়েভস। প্রমিনেন্ট ইউওয়েভস যেরকম হাইপোক্যালেমিয়াতে দেখা যায়, সেরকম ভাবে ইনক্রিজ ক্যালসিয়াম অর্থাৎ হাইপার ক্যালসিমিয়ার ক্ষেত্রেও কিন্তু দেখা যায়। ফ্ল্যাটেন বা ইনভার্টেড টি ওয়েভ, টি ওয়েভ অর্থাৎ কিরকম ভাবে হয়? পি কিউ আর এস টি, না, এটা এরকম ভাবে পি ওয়েভ হয়, তারপরে কিউ আর এস কমপ্লেক্সটা এরকম ভাবে হলো, তারপরে টি ওয়েভটা এইভাবে হয়। তাহলে এই যে টি ওয়েভ হচ্ছে, এটা ফ্ল্যাট হয়ে যাচ্ছে বা এটা ইনভার্টেডও হয়ে যেতে পারে। এটা আমরা কোথায় দেখতে পাই? হাইপোক্যালেমিয়ার ক্ষেত্রে দেখতে পাই। আর কোথায় দেখতে পাই? এছাড়াও এমআই, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের ক্ষেত্রে আমরা ইনভার্টেড টি ওয়েভসটা দেখতে পাই। পিকড টি ওয়েভ, অর্থাৎ এই টি ওয়েভটা কি হবে? পিক হয়ে যাবে। এটা কোথায় দেখতে পাবো? হাইপার ক্যালেমিয়াতে দেখতে পাবো, বা এই এমআই যদি আর্লি এমআই অর্থাৎ সবে শুরু হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, সেখানটাতেও আমরা পাবো। ওয়াইড কিউআরএস, কিউআরএস কমপ্লেক্স, অর্থাৎ এই যে কিউআরএস কমপ্লেক্সটা ড্র করলাম, এটা কি হচ্ছে? চওড়া হয়ে যাচ্ছে, এরকম ভাবে চওড়া হয়ে যাচ্ছে। তাহলে ওয়াইড কিউআরএস কোথায় দেখবো? হাইপার ক্যালেমিয়ার ক্ষেত্রে দেখবো। আর রাইট বা লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, এই ক্ষেত্রেও কিউআরএস কমপ্লেক্সটা ওয়াইড হয়ে যায়, চওড়া হয়ে যায়। এসটি সেগমেন্ট এলিভেশন, এটা ভীষণই কমন মায়োকার্ডিয়াল ইসকেমিয়া বা এমআই এর ক্ষেত্রে আমরা দেখতে পাই। প্রলং কিউটি ইন্টারভেল, অর্থাৎ এই কিউআরএস কমপ্লেক্স যেটা হচ্ছে, তারপরে যে টি ওয়েভ ফরমেশন হচ্ছে, এটার মধ্যে একটু গ্যাপটা বেড়ে যাচ্ছে।
তাহলে এটা কখন হবে? কিউটি ইন্টারভেল বেড়ে যাবে যখন হাইপোক্যালসিমিয়া হবে, বা হচ্ছে যে ম্যাগনেসিমিয়া হবে, বা হচ্ছে যে হাইপোক্যালেমিয়া হবে। ঠিক আছে, তাহলে এই সমস্ত ক্ষেত্রে প্রলং কিউটি ইন্টারভেল দেখা যায়। শর্টেন কিউটি ইন্টারভেল অর্থাৎ এই ইন্টারভেলটাই যখন ছোট হয়ে যাবে তখন সেটা হাইপার ক্যালসিমিয়া হতে পারে বা হাইপার ম্যাগনেসিমিয়া হতে পারে। ঠিক আছে, তো এই চেঞ্জেস গুলো মেনলি ক্যালসিয়াম এবং পটাশিয়াম এই দুটোর যে চেঞ্জেস গুলো হাইপো বা হাইপারে কি কি চেঞ্জ হয় এটাকে কিন্তু একদম ভালো করে মুখস্থ করবে। যেহেতু আমাদের হার্টের যে কন্ট্রাকশন তার উপরে এই পটাশিয়াম এবং ক্যালসিয়াম এই দুজনের এফেক্ট সব থেকে বেশি, সেই জন্য এই দুটো ইলেকট্রোলাইটসের কম বেশি হলেই হার্টের যে ওয়েভ প্যাটার্নটা তৈরি হয় সেখানটায় আমরা চেঞ্জেস দেখতে পাই। তাহলে এখানে যে অপশনগুলো ছিল এসটি সেগমেন্ট এলিভেশন আমরা কোথায় দেখতে পেলাম? আমরা এমআই এর ক্ষেত্রে দেখতে পেলাম, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। ইউ ওয়েভ হুইচ ইজ পজিশন ডিফ্লেকশন আফটার টি ওয়েভস, তাহলে এখানটায় আমরা হাইপোক্যালেমিয়া পড়লাম না, ইউ ওয়েভ ফরমেশন হয়। এটা কিরকম ভাবে হয় বলতো? ধরো এরকম ভাবে একটা টি ওয়েভ হলো, তারপরে একটা এরকম ইউ ওয়েভ ফরমেশন হয়ে গেল। ঠিক আছে, এরকম ভাবে ইউ ওয়েভ হয়। তো ইউ ওয়েভটা হাইপোক্যালেমিয়ার ক্ষেত্রে দেখতে পাই বললাম। টল পিকড টি ওয়েভ, তাহলে টল পিকড টি ওয়েভটা কোথায় দেখতে পেলাম? এটা ইনক্রিজ পটাশিয়াম অর্থাৎ হাইপারক্যালেমিয়ার ক্ষেত্রে দেখতে পেলাম। ওয়াইডেনিং অফ দ্য কিউআরএস কমপ্লেক্স অ্যান্ড ইনক্রিজড অ্যাপটিটিউড, তাহলে কিউআরএস কমপ্লেক্সটা ওয়াইড কখন হয়ে যায় বললাম? এটাও ইনক্রিজ পটাশিয়াম অর্থাৎ হাইপার ক্যালেমিয়ার ক্ষেত্রে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে অ্যান্সার এখানে অপশন বি হলো। নেক্সট কোশ্চেন রয়েছে, an antenatal mother with 34 weeks of gestation admitted with sudden vaginal bleeding, mild abdomen and back pain, tender uterus and dark red clotted blood. The clinical symptoms suggest. তাহলে এখানে যে মা এসছে আমার কাছে 34 উইকসে, তার কিন্তু একটা ব্যাক পেন এবং অ্যাবডোমিনাল পেন রয়েছে, সঙ্গে ব্লিডিং তো রয়েইছে। তো প্রিম্যাচিওর ব্লিডিং যেটাকে আমরা বলি, তো প্রিম্যাচিওর ব্লিডিং এর ক্ষেত্রে দুটো অপশন থাকে, একটা অ্যাবডাপসিও প্লাসেন্টা এখানে রয়েছে এবং একটা প্লাসেন্টা প্রিভিয়া এখানে রয়েছে। তো এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে, কারণ একটোপিক প্রেগনেন্সি বা হাইড্রাটিডিফর্ম মোডের ক্ষেত্রে আমরা এরকম ব্লিডিং এর হিস্ট্রি পাই না, তাই না? তাহলে এই দুটোর মধ্যে কোনটা অ্যান্সার হবে এটা আমি কিভাবে বুঝবো? প্লাসেন্টা প্রিভিয়ার ক্ষেত্রে যে ব্লিডিং হয় সেটা কিরকম ভাবে হয়? এটা হবে পেনলেস, অর্থাৎ এখানে কোনো ব্যথা থাকবে না, এবং এটা হচ্ছে ফ্রেশ ব্লাড, অর্থাৎ একদম ব্রাইট রেড কালারের। ফ্রেশ ব্লাড, ব্রাইট রেড, টকটকে লাল রং। ঠিক আছে, তো কেন টকটকে লাল রং? কারণ প্লাসেন্টা প্রিভিয়া কখন হচ্ছে? যখন প্লাসেন্টার সেপারেশন হয়ে যাচ্ছে, তাহলে সেপারেশন হয়ে গেলে ফ্রেশ ব্লাডই বেরোবে, সেই জন্য এটা ফ্রেশ ব্লাড ব্রাইট রেড কালারের হয়। আর অ্যাবরাপসিও প্লাসেন্টার ক্ষেত্রে এখানটায় পেন হবে, এটা হবে পেনফুল, এবং এই যে ব্লিডিংটা হবে এটা ফ্রেশ ব্লাড নয়, এটা কিরকম হয়? এটা কনসিলড হয়ে থাকে না, যে অ্যাবরাপসিও প্লাসেন্টার ক্ষেত্রে আমরা দেখি যে এটা যদি ইউটেরাইন ওয়াল হয় আর এটা যদি তোমার প্লাসেন্টা হয়, এই প্লাসেন্টার ওয়ালটার ভেতর দিকে কিছুটা অবধি ব্লাড এখানে অ্যাকুমুলেট হয়ে রয়েছে, সেটা কনসিলড হেমারেজ। তো এই কনসিলড হেমারেজটা যদি ওপেন হয়ে বাইরে বেরিয়ে আসে, রিভিল হয়, তখন সেখানে ফ্রেশ ব্লাড না হয়ে সেটা এই ডাল বা ডার্ক রেড কালারের ব্লাড আমরা দেখতে পাবো, ক্লটেড ব্লাডও বলা রয়েছে। তাহলে এটা পুরোনো ব্লিডিং যেটা জমেছিল সেটা এখন বেরিয়ে এলো, তাই না? তাহলে অ্যান্সার এখানটায় কি হবে বুঝতেই পারছো, এটা অ্যাবরাপসিও প্লাসেন্টা হবে, কারণ এখানে পেনও রয়েছে প্লাস এখানে ডার্ক রেড কালারের ব্লিডিংও রয়েছে, তাহলে এটা অ্যাবরাপসিও প্লাসেন্টা হবে। আর একটোপিক প্রেগনেন্সি তো তোমরা জানো, একটোপিক প্রেগনেন্সি মানে নর্মাল ইউটেরাইন ক্যাভিটিতে যেখানে ইমপ্ল্যান্টেশন হওয়ার কথা সেখানে না হয়ে যদি অন্য কোথাও হয় তাকে একটোপিক প্রেগনেন্সি বলি। আর হাইড্রাটিডিফর্ম মোল কাকে বলা হয়? এটাকে তো জেস্টেশনাল ট্রোফোপ্লাস্টিক ডিজিজ বলা হয়। জেস্টেশনাল ট্রোফোপ্লাস্টিক ডিজিজ। জেস্টেশনাল ট্রোফোপ্লাস্টিক ডিজিজ। তাহলে এই জেস্টেশনাল ট্রোফোপ্লাস্টিক ডিজিজ বা এটাকে মোলার প্রেগনেন্সি বা হাইড্রাটিডিফর্ম মোল বলা হয়, যেখানে নর্মাল এমব্রায়ো না ফর্মেশন হয়ে একটা স্যাক লাইক স্ট্রাকচার তৈরি হয়, যেখানে গ্রেপ লাইক স্ট্রাকচার অর্থাৎ আঙুর ফলের থোকা যেরকম হয় সেরকম একটা
ভেসিকেলস তৈরি হয়ে যায় ওই ফিটাসের পরিবর্তে। এটাকেই গেস্টেশনাল ট্রোফোপ্লাস্টিক ডিজিজ বা হাইড্রাটিডিফর্ম মোল্ড বলা হয়। ঠিক আছে, বেশ। এরপর নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখে নিই। ক্যালোরি প্রোভাইডেড টু অল স্টুডেন্টস থ্রু মিড ডে মিল প্রোগ্রাম। মিড ডে মিল প্রোগ্রাম দেওয়া হয় বাচ্চাদেরকে যারা স্কুলে যাচ্ছে। তো তাদের ক্ষেত্রে যে ক্যালোরি প্রোভাইড করা হয় সেটার অ্যামাউন্টটা কিরকম ভাবে থাকে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে নিউট্রিশনাল ফর্ম রয়েছে সেখানে প্রাইমারি ক্লাস মানে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত এখানটায় বলা হয়েছে 450 কিলো ক্যালোরি হচ্ছে আমরা দেব, তার মধ্যে 12 গ্রাম থাকবে প্রোটিন। এটা হচ্ছে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত। আর তারপরে ক্লাস 6 থেকে ক্লাস 8 পর্যন্ত যে মিড ডে মিল হবে সেটা 700 কিলো ক্যালোরি এবং সেখানে প্রোটিন থাকবে 20 গ্রাম। তো এখানে তো কোনো এজ মেনশন করা নেই, মানে কোনো ক্লাস মেনশন করা নেই, কিন্তু অপশনগুলো যদি দেখি তাহলে এখানটায় এই 700 ক্যালোরিজ এবং 20 গ্রামস প্রোটিন এটা ম্যাচ করছে। তো সেই জন্য এটার অ্যান্সার অপশন বি হবে। A patient with a missed menstrual period and nausea has which sign of pregnancy? অর্থাৎ মেনস্ট্রুয়াল পিরিয়ড মিস মানে অ্যামেনোরিয়া বলতে পারি এবং নজিয়া অর্থাৎ যেটাকে মর্নিং সিকনেস বলা যায়। তাহলে এই দুটো সাইন আমরা দেখতে পাচ্ছি, এটা প্রেগনেন্সির কি রকমের সাইন? প্রবাবল সাইন, পজিটিভ সাইন, প্রিজাম্পটিভ সাইন এবং কোশ্চেনেবল। 3 রকমের সাইন আমরা প্রেগনেন্সির ক্ষেত্রে পড়েছি। তো প্রিজাম্পটিভ সাইন হচ্ছে যে নাম্বার 1, যেখানটায় আমার মনে হচ্ছে যে প্রেগনেন্সি পজিটিভ হতে পারে, যেখানটায় কোনো পার্টিকুলার কিছু আমি পাইনি এখনো পর্যন্ত। যেমন হচ্ছে যে এখানে যেগুলো বলছে যে মিসড মেনস্ট্রুয়াল পিরিয়ড, নজিয়া, ভমিটিং, অ্যামেনোরিয়া, তারপরে তোমার ব্যাক পেইন, এই টাইপের যে সিমটমস গুলো হয় যেগুলোকে প্রিজাম্পটিভ সাইন বলা হয়। তাহলে এখানে অ্যান্সার এটা হবে। প্রবাবল সাইন কোনগুলো? প্রবাবল সাইন মানে ধরো যেইগুলো আমরা দেখতে পাচ্ছি, যেমন ওই যে হেগার সাইন রয়েছে, জ্যাকোইমার সাইন রয়েছে, চ্যাডউইক সাইন, এই সমস্ত যে সাইনগুলো, ব্র্যাক্সটন হিজ কন্ট্রাকশন, এইরকম যে সমস্তগুলো থাকে সেগুলোকে আমরা প্রবাবল সাইনের মধ্যে ফেলতে পারি, যেটাতে মনে হচ্ছে যে এটা প্রেগনেন্সি পজিটিভ হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি, অর্থাৎ এটা নাম্বার 2। আর পজিটিভ সাইন হচ্ছে নাম্বার 3, যেখানটায় আমি কনফার্ম হয়ে গেলাম যে এটা প্রেগনেন্সি পজিটিভ। যেমন যেমন হচ্ছে যে ফিটাল হার্ট সাউন্ড শুনতে পাচ্ছি, বা ইউএসজিতে আমরা ফিটাল স্যাক দেখতে পাচ্ছি, ফিটাল মুভমেন্টস দেখতে পাচ্ছি, এগুলো সমস্ত পজিটিভ সাইন্স এর মধ্যে পড়ে। তো এইটা একটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এই কোশ্চেনটা মানে এরকম ভাবে কোশ্চেন তোমাদের এক্সামে আসে। তো এটা খুব ভালো করে তোমরা মনে রেখো যে কোনটা কি রকমের সাইনের মধ্যে পড়ছে। নেক্সট কোশ্চেন বলছে দ্য ফলোইং ওয়ান ইজ নট আ সাইন অফ সিভিয়ার ডিহাইড্রেশন ইন চিলড্রেন। তাহলে চিলড্রেনদের মধ্যে যে ডিহাইড্রেশন দেখা যায় সেখানে মাইল্ড, মডারেট এবং সিভিয়ার এই 3টে ফর্ম হয়। তো এখানে যে সিমটমস গুলো বলেছে তার মধ্যে কোনটা সিভিয়ার ডিহাইড্রেশন নয়? তো আমরা দেখে নিই কি কি সাইন রয়েছে। ডিগ্রি অফ ডিহাইড্রেশন এই 4টা একটা বই থেকে নেওয়া। তো এখানটায় দেখো কি কি ভাগ রয়েছে। প্রথমে বলছে যে জেনারেল কন্ডিশন, যেখানে যদি নো ডিহাইড্রেশন, সাম ডিহাইড্রেশন এবং সিভিয়ার ডিহাইড্রেশন এই 3টে ভাগে ভাগ করা হয়েছে। নো ডিহাইড্রেশনের ক্ষেত্রে বেবি অ্যালার্ট থাকে, তারপরে আস্তে আস্তে রেস্টলেস বা ইরিটেবল হয় এবং লাস্টে ল্যাথার্জিক, আনকনসাস এবং ফ্লপি হয়ে পড়ে। আইস এর ক্ষেত্রে নর্মাল থাকবে যদি ডিহাইড্রেশন না থাকে, এরপর শাঙ্কেন, দুটোতেই সাম ডিহাইড্রেশন বা সিভিয়ার ডিহাইড্রেশন দুটোতেই শাঙ্কেন হয়ে যাচ্ছে। টিয়ার্স এর ক্ষেত্রে তো এখানে প্রেজেন্ট থাকে নো ডিহাইড্রেশনে, কিন্তু বাকি দুটোতে অ্যাবসেন্ট হয়ে যায়। মাউথ অ্যান্ড টাং প্রথমে ময়েস্ট থাকলেও পরে ড্রাই এবং আস্তে আস্তে ভেরি ড্রাই হচ্ছে। থ্রাস্ট প্রথমে নর্মালি ড্রিঙ্ক করতে পারছে বেবি, তারপরে ড্রিঙ্ক আরো বেশি করে করতে চাইছে, কারণ এই যে মুখ এবং জিভ এগুলো শুকনো হয়ে যাচ্ছে তাই। এবং তারপরে যখন সিভিয়ার হয়ে যাচ্ছে তখন যেহেতু বেবি ল্যাথার্জিক এবং আনকনসাস, ফ্লপি হয়ে যাচ্ছে, সেই কারণে বেবি আর ড্রিঙ্ক করতে পারে না বা খুব কম ড্রিঙ্ক করতে পারে। আর স্কিন পিঞ্চ, অর্থাৎ যেটা আমি স্কিন পিঞ্চ করলে গো ব্যাক স্লোলি, প্রথমটায় যেটা নো ডিহাইড্রেশন সেখানে কুইকলি গো ব্যাক করছে। সাম ডিহাইড্রেশনের ক্ষেত্রে একটু স্লো, আর যখন সিভিয়ার ডিহাইড্রেশন হবে তখন সেটা ভেরি স্লো হবে। ঠিক আছে, তাহলে এই কয়েকটা ডিগ্রি অফ ডিহাইড্রেশনের সাইন আমাদের কাছে রয়েছে। তাহলে এবার এখানটায় দেখি যে কোনটা হবে না। ল্যাথার্জিক ওর আনকনসাস এটা তো থাকবেই। স্কিন পিঞ্চ গোজ ব্যাক রেডিলি, রেডিলি অর্থাৎ তাড়াতাড়ি, কিন্তু রেডিলি তো হয় না, এটা খুব আস্তে আস্তে যায়, তাহলে এটা অ্যান্সার হবে, কারণ এখানটা একটা নট বলা আছে। আনএবল টু ড্রিঙ্ক বা পুয়ারলি ড্রিঙ্ক এটাও থাকবে, আর শাঙ্কেন আইস এটাও প্রেজেন্ট থাকবে।
ঠিক আছে? তো ডিহাইড্রেশনের এই টাইপটা ইম্পর্টেন্ট বা ডিগ্রিটা ইম্পর্টেন্ট, তোমরা এটা দেখে রেখো। ডিসপনিয়া দ্যাট অকার্স উইদিন মিনিটস আফটার লাইং ডাউন ইজ টার্মড, অর্থাৎ শুয়ে পড়লেই কি হচ্ছে, সঙ্গে সঙ্গে ডিসপনিয়া বা ডিস্ট্রেস হচ্ছে। তাহলে এটাকে আমরা কি বলবো? প্ল্যাটিপনিয়া, ডিসপনিয়া, প্যালপিটেশন আর অর্থোপনিয়া। তাহলে ডিসপনিয়া তো হবে না, কারণ কোশ্চেনের মধ্যেই ডিসপনিয়া রয়েছে। প্যালপিটেশন মানে যখন হচ্ছে হার্ট খুব বেশি করে জোরে জোরে পাম্প করছে বা হার্ট বিটটা বেড়ে গেছে তখন প্যালপিটেশন হয়। অর্থোপনিয়া বলতে বোঝায় যেটা আমার কোশ্চেনে জানতে চেয়েছে, অর্থাৎ শুয়ে পড়লেই ডিস্ট্রেস হচ্ছে, তো এটাকে অর্থোপনিয়া অ্যান্সার হবে। আর প্ল্যাটিপনিয়া কি? প্ল্যাটিপনিয়া হচ্ছে জাস্ট অপোজিট টু অর্থোপনিয়া। মানে অর্থোপনিয়াতে যেরকম বসে থাকলে সুবিধে হয়, শুয়ে পড়লে অসুবিধে হয়, সেরকম প্ল্যাটিপনিয়াতে বসে থাকলে অসুবিধে হয় আর শুয়ে পড়লে ভালো লাগে। তাহলে এটা অপোজিট টু অর্থোপনিয়া। ঠিক আছে, এটা মনে রেখো। নেক্সট, Miss Pooja, a schoolgirl, has started experiencing fear about studying in school. তাহলে স্কুলে পড়াতে তার ভয় লাগছে। She has been reporting headaches and stomach aches অর্থাৎ স্টোমাকে পেন, and has missed several classes in the few weeks. উইকসের মধ্যে বেশ কিছু ক্লাস মিস করেছে এবং তার মাথা যন্ত্রণা হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে। এটা কি রকমের ইলনেস? Dissociative disorder, somatization disorder, generalized anxiety disorder আর phobic disorder। ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার বলা হয় যখন একটাই মানুষের মধ্যে অনেকগুলো পার্সোনালিটি চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ যেমন ডিসোসিয়েটিভ ফিউজ রয়েছে, ডিসোসিয়েটিভ অ্যামনেশিয়া রয়েছে, অর্থাৎ একটাই মানুষ তার অনেকগুলো পার্সোনালিটি সাইমultaneously চেঞ্জ হতে থাকছে বা আগের পার্সোনালিটি সম্পর্কে ভুলে যাচ্ছে, এরকম চেঞ্জেস হয়। কিন্তু এখানে কিন্তু সেটা বলা নেই। এখানে যেটা বলা রয়েছে তার একটা স্কুলে পড়াশোনার জন্য ভয় লাগছে, যেটাতে তার ফিজিক্যাল সিমটমস হচ্ছে। তো এগুলোকে আমরা সোমাটাইজেশন ডিসঅর্ডার বলি, যেখানে ফিজিক্যাল সিমটমস এর মাধ্যমে আমার টেনশন বা ভয় মানে মেন্টাল যে স্ট্রেসটা সেটা ফিজিক্যাল সিমটমস এর মাধ্যমে প্রকাশ পায়। জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডারটা তো ভয় লাগছে মনে হয় যে হঠাৎ করেই মনে হচ্ছে যেন আমি খুব ভয় পাচ্ছি বা কোনো কারণে খুব অ্যাংজাইটি হচ্ছে। আর ফোবিক ডিসঅর্ডার মানে সেটাও ফোবিয়া। ফোবিয়া মানে হচ্ছে কোনো একটা অবজেক্টের প্রতি একটা ফোবিয়া, মানে সেটাতে তোমার আনকন্ডিশনাল একটা ফিয়ার তৈরি হয়ে যায়। আর অ্যাংজাইটিটা আর ফোবিয়াটার মধ্যে আলাদা। অ্যাংজাইটিটা হচ্ছে যে এমনি মানে কোনো কারণ নেই, হঠাৎ করেই খুব অ্যাংজাইটি ফিল হচ্ছে, এটাকে জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার বলে। তাহলে অ্যান্সার সোমাটাইজেশন ডিসঅর্ডার। ওয়াটার হ্যামার পালস ইজ অলসো কল্ড। তো এটা একটা ওয়ান লাইনার কোশ্চেন। ওয়াটার হ্যামার পালসকে আমরা কোলাপসিং পালসও বলে থাকি। কোলাপসিং পালস। এই কোশ্চেনটা আগের ভিডিওতে তোমাদের জন্য ছিল। সেফালোকডাল মিনস, সেফালোকডাল বলতে কি বোঝা যায়? ফ্রম সেন্টার অফ দ্য বডি টু দ্য এক্সট্রিমিটি, সেন্টার থেকে পেরিফেরির দিকে যাচ্ছে। ফ্রম দ্য পাস্ট টু দ্য ফিউচার, এটা তো হবে না। ফ্রম হেড টু দ্য টোস, মাথা থেকে পা পর্যন্ত, এবং ফ্রম বার্থ টু ডেট। তাহলে সেফালোকডাল এবং প্রক্সিমো ডিস্টাল এই দুটো টাইপসের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হয় বাচ্চাদের। তাহলে গ্রোথই বলবো, এটা ডেভেলপমেন্ট নয়, গ্রোথ। তাহলে যখন মাথা থেকে পা পর্যন্ত গ্রোথ হচ্ছে তখন সেটাকে সেফালোকডাল বলা হয়। আর যদি সেন্টার অফ দ্য বডি টু দ্য এক্সট্রিমিটিস হয় তাহলে সেটাকে প্রক্সিমো ডিস্টাল। ঠিক আছে, তাহলে সেফালোকডাল এবং প্রক্সিমো ডিস্টাল। তো তোমরা অনেকেই রাইট অ্যান্সার দিয়েছো, ভেরি গুড। নেক্সট কোশ্চেনটা রয়েছে তোমাদের জন্য। এখানে জিজ্ঞেস করা হয়েছে হোয়াট ইজ দ্য কন্ডিশন ইন হুইচ চিলড্রেন ইজ পুলিং আউট হেয়ার। তাহলে চিলড্রেন যখন পুলিং আউট হেয়ার বা চুল টেনে টেনে ছেড়ে তখন সেটাকে কি বলা হয়? ট্রিকোটিলোমেনিয়া, অ্যাক্রোফোবিয়া, পিকা আর জুভেনাইল ডেলিনকুয়েন্সি। অ্যান্সারটা তো তোমরা বলবেই কমেন্টে, তার সঙ্গে সঙ্গে বাকি যে অপশনগুলো থাকবে সেগুলোরও যদি তোমরা এক্সপ্লানেশন তোমাদের কাছে থেকে থাকে তবে সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে, তোমাদের অ্যান্সারের অপেক্ষায় থাকবো। নেক্সট কোশ্চেন রয়েছে ব্যারো রিসেপ্টর আর প্রেজেন্ট ইন। ব্যারো রিসেপ্টর কোথায় থাকে? তো ফার্স্ট অফ অল ব্যারো রিসেপ্টরটা কি কাজে লাগে বা কি কাজ করে আমার বডিতে? ব্যারো রিসেপ্টরটা আমাদের বডিতে ব্লাড প্রেশার কন্ট্রোল করে। ব্লাড প্রেশার কন্ট্রোল করে। তো ব্যারো রিসেপ্টর থাকবে কোথায়? অ্যাওর্টিক আর্চ,
ক্যারোটিড সাইনাস, রুট অফ সাবক্লেভিয়ান আর্টারি, অল অফ দ্য অ্যাবভ। তাহলে এটা অল অফ দ্য অ্যাবভ হবে, কারণ অ্যাওর্টিক আর্চ, ক্যারোটিড সাইনাস আর সাবক্লেভিয়ান আর্টারি সব জায়গাতেই ব্যারোরিসেপ্টরস থাকে। তো ব্যারোরিসেপ্টর কিভাবে বিপি কন্ট্রোল করে? এই যে সমস্ত ব্যারোরিসেপ্টরস গুলো রয়েছে, এই প্রত্যেকটা জায়গায় এ, বি এবং সি, এই জায়গাগুলো প্রেসার সেন্সিটিভ, অর্থাৎ বিপিতে কি হয়, ব্লাড প্রেশার মানে আর্টেরিয়াল ওয়ালে যে প্রেশার ক্রিয়েট করছে, তাহলে এই প্রেশারটা যখনই বেশি বা কম হয়ে যাচ্ছে তখনই এই ব্যারোরিসেপ্টরস গুলো অ্যাক্টিভ হয়ে যায়, এবং অ্যাক্টিভ হয়ে এরা কি করে, সিভিসি অর্থাৎ কার্ডিওভাস্কুলার সেন্টার, আমাদের ব্রেনে রয়েছে কার্ডিওভাস্কুলার সেন্টার, সেটাকে কি করছে, অ্যাক্টিভেট করে দিচ্ছে। এবং অ্যাক্টিভেট করে এরা নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভেট করে। কিরকম নার্ভাস সিস্টেম? একটা হচ্ছে সিম্প্যাথেটিক, সিম্প্যাথেটিক, এবং আরেকটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক। ঠিক আছে, তাহলে সিম্প্যাথেটিক সিস্টেম আমাদের যে বডি মেকানিজম তার উপরে কি কাজ করে, আমাদের সিম্প্যাথেটিক সিস্টেম হার্ট রেটকে ইনক্রিজ করে। প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম কি করে, আমাদের হার্ট রেটকে ডিক্রিজ করে, তাই তো? যখনই আমাদের বডিতে ব্লাড প্রেশারটা ইনক্রিজ করে যায়, ইনক্রিজ বিপি, ব্লাড প্রেশার ইনক্রিজ করলে কি হবে, এই ইনক্রিজড বিপিটা আমাদের এই প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করবে, এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম স্টিমুলেট হলে সেখান থেকে এই হার্ট রেটটা আস্তে আস্তে কম হবে, এবং এই যে হার্ট রেটটা কম হলো, হওয়ার পরে এটা একই সাথে কি করবে, এই সিম্প্যাথেটিক স্টিমুলেশন যেটা হয়, সিম্প্যাথেটিক স্টিমুলেশনটাকেও ইনহিবিট করে দেবে, যার ফলে ভেসোডাইলেটেশন হবে, অর্থাৎ ডিক্রিজ হার্ট রেটের সঙ্গে সঙ্গে ভেসোডাইলেশন। এবং ভেসোডাইলেশন হলে কি হয়, ভেসোডাইলেটেশন হলে আস্তে আস্তে বিপিটা ডিক্রিজ করতে থাকে, তাই তো? তাহলে এই হচ্ছে মেকানিজম, যেই মেকানিজমের জন্য ব্যারোরিসেপ্টর আমাদের ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করে। আর সিমিলারলি যেমন কেমো রিসেপ্টর রয়েছে, কেমো রিসেপ্টর, কেমো রিসেপ্টর মেনলি আমাদের যে রেসপিরেশন রয়েছে, রেসপিরেশনটাকে কন্ট্রোল করে, এবং রেসপিরেশনের ক্ষেত্রে এটা কি করছে, ব্লাডের পিএইচ এবং পিসিও2, মেনলি পিসিও2 এর চেঞ্জেসটাকে ধরে নেয়। অর্থাৎ যখনই ব্লাডের এই পার্শিয়াল প্রেশার কার্বন ডাই অক্সাইডের ভ্যালুসটা বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, কমে যাবে না, বেড়ে যাবে, কার্বন ডাই অক্সাইড বেড়ে গেলেই বডি বেশি অ্যাক্টিভ হয়, তো যখনই বেড়ে যায় তখনই কেমো রিসেপ্টরস গুলো অ্যাক্টিভ হয়, এবং সঙ্গে সঙ্গে আমাদের যে রেসপিরেটরি সেন্টার রয়েছে মেডুলাতে, সেই মেডুলা অবলঙ্গাটাতে অ্যাক্টিভেট হয়, সিস্টেম স্টিমুলেট করে, করে হচ্ছে আমাদের রেসপিরেটরি রেট, রিদিম এগুলোকে বাড়িয়ে আবার এই পার্শিয়াল প্রেশার কার্বন ডাই অক্সাইডটাকে নর্মাল রেঞ্জে নিয়ে আসে। এই হচ্ছে কেমো রিসেপ্টর এবং ব্যারো রিসেপ্টর, যেটা এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, তো তোমরা একটু বই থেকে দেখে নিও। ইনফ্লামেশন অফ সেলাইভারি গ্ল্যান্ড ইজ, সেলাইভারি গ্ল্যান্ডের ইনফ্লামেশনকে কি বলা হয়? ইজি কোশ্চেন হয়ে গেছে এটা। ইনফ্লামেশন অফ স্যালাইভারি গ্ল্যান্ডকে আমরা সায়ালাডেনাইটিস বলে থাকি। সালপিঙ্গাইটিস কাকে বলে? এটা হলো ইনফ্লামেশন অফ ফ্যালোপিয়ান টিউব, ফ্যালোপিয়ান টিউব। আর ওফোরাইটিস হচ্ছে ইনফ্লামেশন অফ ওভারিস। আর রাইনাইটিস মানে তো তোমার নেজাল মিউকোসা যে ইনফ্লামেশন হয়, যেখানে রানিং নোজ হয়, স্নিজিং, ইচিং, এইগুলোকে রাইনাইটিস বলা হয়। কনফার্মেটরি টেস্ট ফর এইচআইভি, ওয়ান লাইনার কোশ্চেন এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এইচআইভি এর কনফার্মেশনের জন্য আমরা কোন টেস্ট করি? এলাইজা, পিটিআর টেস্ট, পিসিআর টেস্ট সরি, ওয়েস্টার্ন ব্লট আর CD4 সেল কাউন্ট। তো আমরা কনফার্মেটরি টেস্ট এইচআইভির জন্য কোনটা করে থাকি? ওয়েস্টার্ন ব্লট টেস্ট হলো কনফার্মেটরি টেস্ট ফর এইচআইভি। এলাইজাও করা হয়, CD4 সেল কাউন্টও করা হয়, এটার মাধ্যমে আমরা সিভিয়ারিটি বুঝতে পারি, অর্থাৎ CD4 সেল কাউন্ট যত কম হচ্ছে সেখান থেকে বুঝতে পারছি যে এইচআইভি কতটা সিভিয়ার হচ্ছে। কিন্তু কনফার্মেশনের জন্য ওয়েস্টার্ন ব্লট টেস্ট। What should the nurse do when collecting a 24 hours urine specimen? 24 hours urine specimen এর জন্য নার্সকে কি করতে হবে? কি অপশন রয়েছে দেখি। চেক টু ভেরিফাই ইফ আ প্রিজারভেটিভ ইজ নিডেড, অর্থাৎ কোনো প্রিজারভেটিভ লাগবে কিনা আমরা দেখব। ওয়েট দ্য ক্লায়েন্ট বিফোর স্টার্টিং দ্য কালেকশন, 24 আওয়ার্স ইউরিন স্পেসিমেন কালেকশনের জন্য ওয়েট অফ দ্য ক্লায়েন্টটা প্রয়োজন নেই। ডিসকার্ড দ্য লাস্ট ভয়ের স্পেসিমেন অফ দ্য 24 আওয়ার পিরিয়ড,
অর্থাৎ 24 আওয়ার পিরিয়ডের মধ্যে যে লাস্ট ভয়েজের স্পেসিমেন ছিল সেটাকে ডিসকার্ড করব। 24 আওয়ার্স পিরিয়ডের জন্য আমরা যে স্পেসিমেন কালেকশন করি সেটা কিভাবে করি, ধরো আজ সকাল 8টা থেকে আবার কাল সকাল 8টা অবধি আমি একটা স্পেসিমেন কালেকশন করব। তাহলে এই 8 যে ইউরিনটা হয় পেশেন্টের সেটাকে আমরা নিই না, ডিসকার্ড করে দিই। এরপরে যদি আবার 10 পেশেন্ট ইউরিন পাস করে তাহলে সেখান থেকে আমরা স্যাম্পেল কালেকশন শুরু করি এবং নেক্সট দিন সকালে যে 8টা অবধি তাহলে আবার এই সকাল 8টার সময় যে ইউরিনটা হয় সেটাকে আমরা কালেক্ট করি। এটা হচ্ছে 24 আওয়ার পিরিয়ডের স্যাম্পেল কালেকশনের মেথড। আর এখানে বলছে অ্যাসেস দ্য ক্লায়েন্টস ইনটেক অ্যান্ড আউটপুট ফর দ্য প্রিভিয়াস 24 আওয়ার্স পিরিয়ড। তাহলে প্রিভিয়াস 24 আওয়ার্স পিরিয়ডের ইনটেক আউটপুটের অ্যাসেসমেন্টের আমার প্রয়োজন নেই। এই অপশনটা তো হচ্ছে না, কারণ আমরা লাস্ট ভয়েডের স্পেসিমেন মানে এই যে লাস্ট ভয়েডের 8 এর টা পরের দিন সকালে, তো সেটাকে তো আমরা বাদ দিই না, সেটাকে আমরা কালেক্ট করি। তাহলে এটাই রয়েছে একমাত্র অ্যান্সারের জন্য। তাহলে কোনো প্রিজারভেটিভ নিডেড রয়েছে কিনা ইউরিনটা কালেকশনের জন্য সেটা আমরা দেখব। নেক্সট কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোইং ইনসুলিন হ্যাজ দ্য ফাস্টেস্ট অনসেট অফ অ্যাকশন। তো ইনসুলিনের বিভিন্ন টাইপস রয়েছে, যেটা একটা হচ্ছে ফাস্টেস্ট মানে খুব ভেরি ফাস্ট অ্যাক্টিং বলতে পারি, একটা ইন্টারমিডিয়েট, আর একটা লং অ্যাক্টিং, আর একটা ভেরি লং অ্যাক্টিং, এরকম 4টে থাকে। তো এই 4টের মধ্যে যেটা সব থেকে বেশি মানে খুব তাড়াতাড়ি কাজ করে সেটাকে আমরা ইনসুলিন নিষ্প্রতার মধ্যে পড়ে। তার পরেরটা হচ্ছে রেগুলার ইনসুলিন, তার পরেরটা হচ্ছে তোমার যেটা মিক্সটার ইনসুলিন বলা হয় সেটা, আর লাস্ট হচ্ছে যে গ্লার্জিন, যেটা 24 আওয়ার্সের মতো কাজ করছে। টাইমিং এর দিক থেকে যদি আমরা দেখি তাহলে এই যে লিসপ্রো ইনসুলিনটা রয়েছে এটা 10 to 15 মিনিটসের মধ্যেই অনসেট অফ অ্যাকশন রয়েছে। আর এই যে গ্লার্জিন বললাম, গ্লার্জিনটা তো বললাম যে স্লো অ্যাক্টিং মানে 24 আওয়ার্স ধরে কাজ করছে, মানে এটা খুবই আস্তে আস্তে সাস্টেইনড অনসেট অফ অ্যাকশন। ইনসুলিন এনপিএইচ যেটা রয়েছে এটা মোটামুটি 1 to 3 আওয়ার্স অনসেট অফ অ্যাকশন। আর রেগুলার ইনসুলিনের ক্ষেত্রেও তোমার 30 to 60 মিনিটস, কারণ এটাও ফাস্ট কাজ করে। তাহলে এই হচ্ছে আমার 4 রকমের ইনসুলিনের টাইমিং। In a mental health unit, nurse is showing an undue concern and kindness towards a patient. This can be identified as, তাহলে মেন্টাল হেলথ নার্সের একটা আনডিউ কনসার্ন এবং কাইন্ডনেস আমরা দেখতে পাচ্ছি পেশেন্টের প্রতি, এটাকে আমরা কি বলবো? এটা তো অনেকবারই বলা হয়েছে, তো এটার অ্যান্সার হবে কাউন্টার ট্রান্সফারেন্স, অর্থাৎ যেখানে নার্সের একটা ফিলিংস তৈরি হয় পেশেন্টের প্রতি সেটাকে কাউন্টার ট্রান্সফারেন্স বলি। আর ট্রান্সফারেন্স কখন বলি? যখন পেশেন্টের একটা ফিলিংস তৈরি হচ্ছে নার্সের প্রতি, সেটাকে আমরা বলছি ট্রান্সফারেন্স। ইমোশনাল অ্যাটাচমেন্ট বা সিম্প্যাথি এই অপশনগুলো হবে না। Eradication of unwanted habits by associating unpleasant condition with it, অর্থাৎ আমি আনওয়ান্টেড হ্যাবিটগুলোকে বাদ দিতে চাইছি এবং তার জন্য তার সাথে আনওয়ান্টেড হ্যাবিটের সাথে আনপ্লেজেন্ট কন্ডিশন অ্যাড করে দিয়েছি। এটা কি রকমের থেরাপি? বায়োফিডব্যাক, ডিসেনসিটাইজেশন, অ্যাভার্সিভ কন্ডিশনিং, ক্লাসিক্যাল কন্ডিশনিং। যখন আমরা কোনো আনওয়ান্টেড হ্যাবিটের সাথে কোনো শাস্তি অ্যাড করে দিই, তো এটা এক রকমের শাস্তি, অর্থাৎ আনপ্লেজেন্ট কন্ডিশন মানে তার অসুবিধে হবে এরকম কিছু যখন অ্যাড করব সেটাকে আমরা অ্যাভার্সিভ কন্ডিশনিং বলবো। ডিসেনসিটাইজেশনটা হচ্ছে যদি কোথাও কোনো ফোবিয়া থাকছে বা ওসিডি থাকছে, সেই জায়গাতে আমরা আস্তে আস্তে কি করি? ডিসেনসিটাইজ করি, অর্থাৎ যেটাতে ফোবিয়া রয়েছে সেইটাকে আস্তে আস্তে কমাই। আর ক্লাসিক্যাল কন্ডিশনিং এর তো এক্সপেরিমেন্ট তোমরা জানোই, প্যাভলভের যে ডগের এক্সপেরিমেন্ট সেটা ছিল ক্লাসিক্যাল কন্ডিশনিং। আর বায়োফিডব্যাক বলতে কি বোঝাচ্ছে? এটা এক ধরনের সায়েন্টিফিক টেকনিক বলতে পারো, যেখানে বডি মাইন্ডের একটা টেকনিক, যাতে আমরা আমাদের বডি ফাংশনস গুলো যেমন ধরো এই হার্ট রেট বা ব্রিদিং প্যাটার্ন, মাসেল রেসপন্স, এগুলোকে কন্ট্রোল করতে পারি একটা মেশিনের মাধ্যমে। অর্থাৎ আমার কোনো একটা মেশিন বা ইলেকট্রিক্যাল কোনো কম্পার্টমেন্ট আমার বডির সাথে অ্যাটাচ করা থাকবে, যেখান থেকে আমরা ওই ইনফরমেশনটা বডির পাবো এবং সেটাকে কোনোভাবে কন্ট্রোল করতে পারবো। তো এটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা জিনিস। তো অ্যান্সার এখানটায় অ্যাভার্সিভ কন্ডিশনিং হচ্ছে। নেক্সট কোশ্চেন রয়েছে রডসার্চ প্রজেক্টিভ টেস্ট ইজ ডিজাইন টু মেজার। তো এই প্রজেক্টিভ টেস্টটা আমরা কিসের জন্য ইউজ করে থাকি? আনকনসিয়াস ইন্টেনশনস, ড্রিমস, কনসিয়াস ডিজায়ার্স, ব্রেন সাইজ। তোমাদের একটা ছবি দেখাই কিভাবে রডসার্চের প্রজেক্টিভ টেস্ট করা হয়।
এই যে ছবিটা দেখছো এরকম একটা কালারফুল প্যাটার্নের একটা ছবি, এরকম আরো অনেক রকমের ছবি রয়েছে যেটা আমরা পেশেন্টকে দেখাই এবং দেখানোর পরে পেশেন্টকে জিজ্ঞেস করা হয় যে এটা দেখে তার কি মনে হচ্ছে। অর্থাৎ একটা ছবি যেটার কোনো মিনিং তুমি তোমার মতো করে বলতে পারো, যে কেউ নিজের নিজের মতো করে বলবে। তো সেই যে ইন্টারপ্রিটেশন অর্থাৎ পেশেন্ট ওটাকে দেখে কি বলছে সেটার উপরে ইন্টারপ্রেট করে যিনি সাইকোলজিস্ট আছেন তিনি সেটাকে কিছু একটা বলবেন, মানে সেটা থেকে তিনি বলবেন যে ওই মানুষের মানে কিরকম তার সাইকোলজি কিরকম বা সে কিরকম ভাবে ভাবনা চিন্তা করছে সেটা। তো এই টেস্টগুলো আমরা আনকনসিয়াস ইন্টেনশনস কি রয়েছে পেশেন্টের সেটা বোঝার জন্য করে থাকি। ঠিক আছে? তো এটা মনে রাখবে, রসার্চ প্রজেক্টিভ টেস্ট, তারপর থিমেটিক অ্যাপ্রিসিয়েশন টেস্ট, এগুলো সমস্ত আনকনসিয়াস ইন্টেনশনস বোঝার জন্য করা হয়। নেক্সট কোশ্চেন রয়েছে, when the person feels both positive and negative towards same object is known as। তাহলে এটাও একটা সাইকিয়াট্রি থেকে কোশ্চেন। যখন কোনো একটা অবজেক্টের প্রতি কখনো পজিটিভ ফিলিংস হচ্ছে এবং একই সাথে সাথে নেগেটিভ ফিলিংসও হচ্ছে, তো সেগুলোকে আমরা কি বলে থাকি? অ্যাম্বিভ্যালেন্স বলে থাকি। অকেশনালি অ্যাপ্রোপ্রিয়েট বলে তো কিছু নেই। পজিটিভ অ্যাফেক্ট আর ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যাফেক্ট। অ্যাফেক্ট বলতে কি বোঝায়? অ্যাফেক্ট মানে ধরে নিতে পারো যে আমার রেসপন্স কিরকম, মানে মুড কিরকম। মানে ধরো যে কোনো একটা হাসির কথা আমাকে বলা হচ্ছে, তো সেখানে আমি হাসছি, তাহলে এটা আমার অ্যাপ্রোপ্রিয়েট অ্যাফেক্ট। আবার কোনো একটা হাসির বা আনন্দের কথা আমাকে বলা হলো, সেখানে আমি কান্নাকাটি করছি, তাহলে সেটা আমার ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যাফেক্ট হলো। বুঝতে পারলে? অ্যাফেক্ট বলতে এরকম, মানে ইমোশনাল রেসপন্স এগুলোকে বোঝানো হয়। আজকে লাস্ট কোশ্চেন। A 44 years old client is unable to function since her husband asked for a divorce 2 weeks ago। তাহলে একজন 44 ইয়ার্স এর ওল্ড ক্লায়েন্ট, সে কোনো ফাংশন করতে পারছে না কেন? কারণ তার হাজবেন্ড ডিভোর্স চেয়েছে 2 সপ্তাহ আগে। সি ইজ ব্রট টু দ্য ক্রাইসিস ইন্টারভেনশন সেন্টার বাই আ ফ্রেন্ড। তো সেই ক্লায়েন্টকে ক্রাইসিস ইন্টারভেনশন সেন্টারে নিয়ে এসছে তার ফ্রেন্ড। হোয়াট টাইপ অফ ক্রাইসিস রিফ্লেক্টেড দ্য সিচুয়েশন? এটা কি ধরনের ক্রাইসিসটাকে রিফ্লেক্ট করছে? সোশ্যাল ক্রাইসিস, সিচুয়েশনাল ক্রাইসিস, ম্যাচিউরেশনাল ক্রাইসিস নাকি ডেভেলপমেন্টাল ক্রাইসিস? এখানে যে সিচুয়েশনটার কথা বলা রয়েছে, তো এটা একটা সিচুয়েশন, যে তো সেটা একটা লাইফ ইভেন্ট আমরা বলতে পারি, এটা একটা সিচুয়েশন বলতে পারি, তো সেই জন্য এটা সিচুয়েশনাল ক্রাইসিস অ্যান্সার হবে। সোশ্যাল ক্রাইসিস বলতে কোনগুলোকে বোঝায়? যেগুলো সোসাইটি থেকে আসছে, যেমন ধরো কোথাও ফায়ার ব্রেকেজ হলো, কোথাও কোনো আর্থকোয়েক হয়ে গেল, কোনো ডিজাস্টার হয়ে গেল, এগুলো সব সোশ্যাল ক্রাইসিসের মধ্যে পড়ে। ম্যাচুরেশনাল ক্রাইসিস এবং ডেভেলপমেন্টাল ক্রাইসিস এই দুটো সেম, মানে সিমিলার। কখন বলবো? যখন কোনো ম্যাচুরেশন হচ্ছে, যেমন ধরো কোনো পিউবার্টিতে পা দিল বা অ্যাডোলেসেন্স এর গ্রুপের মধ্যে ঢুকছে, বা ধরো কারো কোনো চাকরিতে জয়েন করলো, বা ধরো কারো প্রমোশন হলো, ম্যারেজ হচ্ছে, চাইল্ড বার্থ হচ্ছে, এগুলো সমস্ত ডেভেলপমেন্ট বা ম্যাচুরেশন। কিন্তু ডিভোর্সটাকে কিন্তু, যেহেতু ম্যারেজকে আমরা ম্যাচুরেশন বা ডেভেলপমেন্ট বলতে পারি, কিন্তু এই ডিভোর্সকে কিন্তু আমরা ম্যাচুরেশনাল বা ডেভেলপমেন্টাল বলতে পারি না। এটা কিন্তু সিচুয়েশন। ডিভোর্সটা সবার জন্য হচ্ছে না, ম্যারেজটা সবার জন্য হচ্ছে। ম্যারেজ, চাইল্ড বার্থ বা পিউবার্টি, অ্যাডোলেসেন্স এগুলো সবার জন্য হয়, তাহলে এগুলোকে আমরা ম্যাচুরেশনাল বা ডেভেলপমেন্টাল ক্রাইসিস বলতে পারি। কিন্তু বাকি এরকম কিছু সিচুয়েশন, ধরো কারো চাকরি চলে গেল, কারো ডিভোর্স হয়ে গেল, বা কারো কারো কোনো লাভড ওয়ানের ডেথ হয়ে গেল, তাহলে এইগুলো যে ক্রাইসিস, এইগুলো সমস্ত সিচুয়েশনাল ক্রাইসিসের মধ্যে পড়ছে। ক্লিয়ার? থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। খুব তাড়াতাড়ি দেখা হবে আরো একটি ভিডিও নিয়ে। তোমরা সবাই খুব ভালো থাকবে আর মন দিয়ে পড়াশোনা করবে। বাই বাই।